শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলম। পর্ব সংখ্যা ৩৭। সময় চলমান স্রোত, চোখের পলকে কখন যেন দিন পেরিয়ে যায় বোঝাই যায় না। নিত্যদিনের দৈনন্দিন কাজের চাপে দেখতে দেখতে কেটে গেছে আরো একটি সপ্তাহ। শুদ্ধ চলে গেছে সিঙ্গাপুর। ঐশ্বর্যের অপারেশনটাও সে যাওয়ার পরপরই করা হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, গলার নিচ থেকে বুক অবধি ঝলসানো দাগটা পুরোপুরি ঠিক হয়নি, হবেও না। সে যতদিন বাঁচবে ততদিন এই দাগটাকে বয়ে বেড়াতে হবে, মেনে নিতে হবে। তার নিয়তি, তার পরিস্থিতি। তবে মুখে অ্যাসিড কেমিক্যাল জাতীয় কিছু পড়ে টুকরো টুকরো ক্ষতের সৃষ্টি হয়েছিল, সেটাও প্রায় ঠিক হয়ে এসেছে। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। শুদ্ধ আর রুবাব টাকার মায়া কখনো করেনি। যা বেস্ট তারা সেটা করে যাচ্ছে প্রতিনিয়ত। এসব নানা ঝামেলার মধ্যে সিঙ্গাপুর কেটেছে আরো ৩ সপ্তাহ, মানে শুদ্ধ যাওয়ার ১ মাস পেরিয়ে গেছে। সে মাত্র ২ সপ্তাহের কথা বলে আসলেও সব ঠিকঠাক করতে কেটেছে ১ মাস। তাছাড়া চিকিৎসা জিনিসটা তো আর দিন গুনে কিংবা মর্জি মতো হয় না। তবে শুদ্ধ আশায় রুবাব যেন শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। একা একা খুব বেশি কষ্ট হয়েছে তার। দুটো মেয়েকে নিয়ে ঠিকঠাক ঘুমাতে অবধি পারেনি। এরই মধ্যেই ঐশ্বর্যর পাগলামিতে আরো ঘুম খাওয়া সব যেন উঠে গিয়েছিল। শুদ্ধ যখন প্রথমবার ঐশ্বর্যকে দেখতে হসপিটালে আসে তখন থমকে গিয়েছিল। ফুপি রুবাব ঐশ্বর্যের অবস্থা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল। রোগীর দেখভাল করার এত সোজা না, রোগী টানতে রোগীও হতে হয়, সেটা রুবাবকে দেখে বোঝা যাচ্ছিল। সেসব কাউকে বুঝতে না দিয়ে স্নেহের সুরে ঐশ্বর্যকে বলেছিল, আমার জন্য তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে তোমার ভালোর জন্য যতটুকু করা যায় আমি করব, সারা জীবন করব। আর অনুরোধ ব- আর অনুরোধ বলো কিংবা রিকোয়েস্ট, রুবাবকে আর পড়িও না। তোমার সাথে সাথে সেও যথেষ্ট পড়েছে। হ্যাঁ, কোনো পুরুষই সাধু নয়, আবার সব পুরুষের ভালোবাসা সমানও নয়। তোমার সাথে সাথে সেও যথেষ্ট পড়েছে। হ্যাঁ, কোনো পুরুষই সাধু নয়, আবার সব পুরুষের ভালোবাসার সমানও নয়। অল্প কয়েকটা কথায় ঐশ্বর্যের মনোবল শক্তি আর একটু বেড়েছিল। গিল্টি ফিলও হচ্ছিল। সে শতরূপা ও রুবাবের কাছে মাপও চেয়েছে। তার এই গুণটা বেশ। ভুল করলে মাপ চাইতে দ্বিধা করে না, অকপটে স্পষ্ট সুরে সেটা স্বীকার করে। তারপর আর কিছু দিন তারপর আর কিছুদিন হসপিটালে থেকে তারা এবার অর্কদের বাসায় উঠল। এতদিন পর বাসার পরিবেশে ঐশ্বর্য মানসিক চাপ অনেকটাই কমে আসছিল, স্বাভাবিক হচ্ছিল। তবে আয়নায় দেখলে ভেতর থেকে কান্না ঠেলে আসতো। কিন্তু রুবাবের কাছে দেওয়া ওয়াদার কারণে কান্না সামলে নিত, কষ্ট করে হলেও হাসতো। অর্কদের বাসাতে সদস্য বলতে তারা 4জনই ছিল, বাকিরা আসে, কাজ করে, চলে যায়। ওরা রেগুলার চেক আপ, মেডিসিন, সেবা যত্নের প্রতি নজর রাখছিল সবাই। যে যেভাবে পারছিল তাকে ভালো রাখার চেষ্টা করছিল। সেই সঙ্গে যুক্ত হয়েছিল গোটা চৌধুরী পরিবার। রোজ সন্ধ্যায় সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়। তবে ঐশ্বর্য ল্যাপটপের সামনে যায় না। ফোন কিংবা ল্যাপটপের রোশনি কাছে তার যাওয়া বারণ। আড়ালে বসেও সবার সঙ্গে সখ্যতা
গড়ে উঠেছে। যে সময়টুকু কথা হয়, এক একজনের কথা আর কাজ দেখে না হেসে পারা যায় না। বিশেষ করে সব ভাই বোনদের খুনসুটি দেখে মনটা ভরে যায়। এই যেমন আজই কথা বলতে বলতে সৃজন দুষ্টু হেসে শুদ্ধকে বলল, জানো ভাইয়া আজ কি হয়েছে? শুদ্ধ কফির মগে সিপ নিয়ে তাকালো ল্যাপটপের দিকে। সবাইকে দেখা গেলেও শীতলকে দেখা যাচ্ছে না। তবে সে আশেপাশে আছে সেটা খুব ভালো করেই জানে। রাগ দেখাতে ইচ্ছে করে মেসেজ সিন করছে না, কল ধরছে না, ভিডিও কল দিলেও সামনে আসছে না। তাকে তাকাতে দেখে সৃজন একবার ডানে তাকিয়ে ফিক করে হেসে বলল, স্কুল থেকে ফিরে দেখি শীতলাপুর ড্রয়িং রুমে বসে বসে ফুসফুস করে কাঁদছে। এত কাঁদছে, কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানি বের হচ্ছে। সেটা শুরু করে ভেতরে টেনে নিচ্ছে, আবার বের হচ্ছে, আবার টেনে নিচ্ছে। তা কাঁদছিল কেন? কতবার করে জিজ্ঞাসা করলাম, বললই না তো। বলল না যখন, আমি আর না জ্বালিয়ে খেতে বসলাম। খেয়ে না উঠতেই একটু পরে এসে বলে, সৃজন রে, শুদ্ধ ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করতো কবে ফিরবে। আমি যে শিখিয়ে দিয়েছি, বলবি না খবরদার। সৃজনের এইটুকু বলতে দেরি, পাশ থেকে তার পিঠে কিল বসাতে দেরি হলো না শীতলের। সে কোনো মতে নিজের দোষ সৃজনের ঘাড়ে চাপিয়ে দিতে রাগ দেখিয়ে বলল, মোটেও কাঁদছিলাম না আমি, আসলে তখন আমার চোখে কি যেন পড়েছিল। তাছাড়া যার তার জন্য কাঁদার সময় নেই আমার। তার কথা শুনে সকলে একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। কারণ শুদ্ধর যাওয়ার পর পর শীতলের অস্থিরতা সবার নজরে পড়েছে। এর আগেও শুদ্ধ বহুবার বাইরে দেশে গেছে, দিনের পর দিন এ বাড়ির বাইরে থেকেছে, কিন্তু তার থাকা না থাকা নিয়ে শীতলের মাঝে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তবে এবার বাড়ির অনেকের চোখে অনেক কিছুই চোখে পড়ছে। হতে পারে বিয়ের কারণে, সম্পর্কের বৈধতার কারণে, নিজের অনুভূতি বোঝার কারণে, ভালোবাসা উপলব্ধি করার কারণে। তবে যার জন্য এত অস্থিরতা, দূরে থেকে ভীষণ মজা পাচ্ছে, সে মূলত চাচ্ছিল তার উপস্থিতিতে শীতল যেন তাকে, তার অনুপস্থিতিতে শীতল যেন তাকে ভাবে, তাকে নিয়ে অস্থির থাকে, চিন্তা করে। বিশেষ করে এজন্যই সম্পর্কের গভীরতা একটু দ্রুত টেনেছে। সে জানতো এমন কিছু হবে। এতদিন নিজের অনুভূতি গোপন রেখে একা একা তর অনেক তোড়পেছে। এখন সময় এসেছে সেসব উসুল করার। শুধু ঠোঁটের কাছে হাত রেখে আপাতত হাসি আড়াল করলো। ততক্ষণ কথাটা বলে শীতল চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখন সিরাত ফট করে বলে বসলো, তাই বলে কোথায় যাচ্ছিস তুই? এখন এখানে আয়, বস। আরে আমরাও বুঝি, স্বামী দেশের বাইরে গেলে চোখে ঘন ঘন কি যেন পড়ে, আমাদেরও কত পড়েছে। বাকিরা এতক্ষণ হাসি আটকে রাখলেও এবার কেউই হাসি আটকাতে পারলো না। বড় ছোট সবাই শব্দ করে হেসে ফেললো। শুদ্ধও ঠোঁটের কাছে হাত রেখে মুচকি হাসলো। আর সবাইকে হাসতে দেখে শীতল রাগে দুঃখে হনহন করে রুমের দিকে চলে গেল। সবাই ডাকলো, শুনলই না। এভাবে লজ্জা দেওয়ার মানে হয় একটু কেঁদেছে না হয়, তাই বলে সবাই এভাবে লজ্জা দেবে? তার কষ্ট কেউ বোঝে নাকি? শুধু যাওয়ার পর ঘুমাতে পারে না, বুকের ওপর ঘুম পাড়িয়ে বদ অভ্যাস করে গেছে বিশুদ্ধ পুরুষ। আর নরম বালিশে ঘুম আসে না। আসবে কিভাবে? বালিশের গায়ে তো তার প্রিয় গন্ধটা নেই। খেতে পারে না, খেতে বসলে পাশের চেয়ারটার দিকে নজর যায়। তার রুমে এখন কম থাকে, শুদ্ধর রুমেই বেশি থাকে। তবে শুদ্ধর রুমটাও ভালো লাগে না, কেমন ফাঁকা ফাঁকা লাগে। উম, তাহলে কাঁদবে না তো কি করবে? এভাবে থাকা যায় নাকি?
সে চলে যেতেই রুবাব দৃষ্টি সরিয়ে ঐশ্বর্যের দিকে তাকালো। তার দৃষ্টি যেন বলেছে, দেখো, বলেছিলাম না ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর। আর ভালোবাসা সুন্দর বলে এরা দুজনই ভেতর ভেতর অস্থির, অশান্ত, এবং দুজন দুজনকে মিস করছে বলে কেউ দেশে বসে তড়পাচ্ছে আর কেউ দেশের বাইরে বসে আকাশ পানে তাকিয়ে দিন গুনছে। ঐশ্বর্য দৃষ্টি ফিরিয়ে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর রোবাবের দিকে। ভালোবাসা ভালোবাসতেই জানতে ভালোবাসা সুন্দর। এরপর আর কিছু কথা বললে শুদ্ধ তার ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল। ঐশ্বর্য এদের সকলের বন্ডিং দেখে আজকাল লোভ হয়, এমন একটি সুখী পরিবারের লোভ। সে মনে মনে কিছু ভেবে শতরূপা চৌধুরীর কোলে মাথা রাখলো। শতরূপা তার চুলে বিলি কাটতে কাটতে চৌধুরী নিবাসের সদস্যদের নিয়ে পুরনো গল্প তুলল। ঐশ্বর্য মন দিয়ে শুনতে লাগলো সেসব গল্প। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। একদিন রাতে খাবারের পরে শুদ্ধ জানালো সে কিছুদিনের জন্য সুইডেন যাবে। সেখানে কিছু কাজ সেরে একেবারে সবাই মিলে দেশে ফিরবে। এই নিয়ে ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে তার। শুদ্ধ কাজের মানুষ, কাজ থাকতে পারে, এভাবে কেউ বাধা দিল না। তবে ঐশ্বর্য মলিন হাসলো। কথাটা শুনে, কারণ শুদ্ধ যে ইগোরের ব্যবস্থা করতে যাচ্ছে বুঝতে বাকি নেই, কিছু বলারও নেই। আর এসব নিয়ে কি বলবে, শুদ্ধকে বারণ করা কিংবা কিছু বলার মুখ নেই তার। কারণ ইগোর শুদ্ধর অনেক বড় ক্ষতি করেছে, যে ক্ষতি পূরণ সে কখনো দিতে পারবে না। কেউ না জানুক, সে তো জানে শুদ্ধর কত কষ্টের ফর্মুলা হাতছাড়া হয়ে গেছে। শুধু শীতলের সুস্থতার কথা ভেবে এতদিন চুপ ছিল, তার অবস্থা দেখে কিছু বলতে পারেনি। কিন্তু এখন আর তাকে থামানো যাবে না। ফর্মুলা ফেরত পাওয়ার আশা রাখে না, তবে ইগোরের একটা শিক্ষা না দিলে নয়। তাছাড়া শুদ্ধর সঙ্গে কাজ করে খুব ভালো করে বুঝেছে সোয়াইপ শুদ্ধর অসংখ্য গুণের মধ্যে একটি বিশেষ গুণ, সে অপকারী কাউকেই ভোলে না। এখন দুপুর 1টা, ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে যখন তখন। বাসা থেকে বের হওয়ার পর আবহাওয়া দেখে শখের শখের মনে পড়ল সঙ্গে ছাতা নেই। মেজোমাকে দিয়েছিল, তারপর ব্যাগে ঢুকাতে ভুলে গেল। কথা হচ্ছে বৃষ্টি নামার আগে ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। মনে মনে এসব ভেবে সে 2টো ক্লাস করে মেডিকেল কলেজের গেটের কাছে আসতেই হঠাৎ দেখা হলো আহনাপের বোনের সাথে। সঙ্গে আহনাপের বাবা মা ছিল। তাকে দেখে ওনারা থম মেরে দাঁড়িয়ে গেলেন। মলিন মুখ আরো মলিন হলো। চোখাচোখি করে সব বিনয় স্বরে সালাম দিলে ওনারা সালামের জবাব দিলেন। টুকটাক কথা বলতে বলতেই কেঁদে ফেললেন। আহনাব বেঁচে থাকলে এতদিনের শখ ওনাদের বাড়ির একমাত্র পুত্রবধূ হতো, কিন্তু সেসব কিছুই হলো না। ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরেই ফেলেছে। এত পরিমাণ মেরেছে যে তাকে চেনা মুশকিল হয়ে যাচ্ছিল। কে বা কারা যে ওনাদের এত বড় সর্বনাশ করেছে আল্লাহ জানে। তবে আহনাপের কেস চলমান। পুলিশ নাকি এখনো খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে, কিন্তু ক্লু পাচ্ছে না। তবে ওনারা আশাবাদী ছেলের খুনিদের একদিন খুঁজে বের করবেন। এমন টুকটাক কথা হতে হতে মেঘ ডেকে উঠল। আকাশের অবস্থা দেখে ওনারা চলে গেলেন হসপিটালের ভেতরে। আর শখ এসে দাঁড়ালো রাস্তার একপাশে। 5 মিনিট দাঁড়ালে একটা রিক্সা পেলে উঠে বসলো। কাঁধের ব্যাগটা কোলের ওপর নিয়ে চুপ করে বসে রইলো। রিক্সা চলতে লাগলো নিজ গতিতে। আপনা আপনি আহনাপের মুখটা মনে পড়লো। খুব খারাপ লাগে মানুষটার জন্য, কিন্তু কিছু করার নেই। মাকাল ফলের মতো কিছু মানুষ আছে যারা দেখতেই সুন্দর, কোনো কাজের না,
মনুষ্য বোধটুকু যার মধ্যে নেই তাকে অবশ্য মানুষ বলাও চলে না। আজ খুন হয়েছে বলে কষ্ট লাগছে, কিন্তু মানুষ ওদের সঙ্গে যা করেছে সেটা ক্ষমা করার মতো না। এসব ভাবতে ভাবতে দুর্ভাগ্যবশত সেই রিকশা কিছু দূর গিয়ে নষ্ট হয়ে গেল। রিকশাওয়ালা মুখ কাঁচুমাচু করে জানালেন, রিকশা ঠিক করাতে হবে। জা- রি- জানালো রিকশা ঠিক করাতে নিয়ে যেতে হবে। কি আর করার, শখ আশেপাশে তাকিয়ে রিকশা থেকে নামলো। এইটুকু আসার পরে ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো ফুটপাতের রাস্তা ধরে। হাঁটতে অবশ্য মন্দ লাগছে না, সমস্যা হচ্ছে ছাতা নেই। বৃষ্টি নামলে আরেক বিপদ। কথা ভাবতে ভাবতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বড় বড় বৃষ্টির ফোঁটা ফোঁটা আছড়ে পড়লো পিচঢালা রাস্তায়, ভিজিয়ে দিল তাকেও। আশেপাশে দোকান নেই যে দৌড়ে গিয়ে গা বাঁচাবে, ততক্ষণে ভিজেও একসা অগত্যা হাঁটতে হাঁটতে ভিজতে থাকলো। তখনই একটা গাড়ি এসে ব্রেক কষলো তার পাশে। চমকে উঠে সরে দাঁড়াতেই গাড়ির মালিক জিগ- দ্রুত জানালো দ্রুত জানালা খুলে তাকালো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আরে শখ না, ভিজছো কেন? জ্বর আসবে তো। শখ এখন এখানে অর্ককে দেখে শখ সালাম দিল। ভাইয়ের বন্ধু দেশে যথেষ্ট সমীহ করে চলে। যতটুকু কথা না বললে নয় ততটুকুই বলে, নতুবা এড়িয়ে চলে। শখ জবাব দেওয়ার আগে গাড়ির এপাশের জানালাটা তুলে অর্কের মা বললেন, মামুনি ভিজছো কেন? রিকশা পাচ্ছিলাম না তাই। এসো এসো, গাড়িতে এসে বসো। এই বৃষ্টিতে ভিজলে জ্বরে পড়বে। না আন্টি, সমস্যা নাই, আর একটু এগোলেই রিকশা পেয়ে যাব। তাছাড়া আমার ড্রেস ভিজে গেছে, গাড়িতে আর না উঠি। আরে কিছু হবে না, উঠো না তুমি। ওনার এক প্রকার জোরাজুরিতে সব পিছনের সিটে বসলো। কথা বলতে বলতে চৌধুরী নিবাসের গেট দিয়ে ঢুকলো গাড়ি। শখ নামলে ওনারা চলে গেলেন। শখ এত করে ভেতরে যেতে বলল, শুনলেনই না। ও আসলে ওনারা জরুরি কাজে বেরিয়েছিলেন, বসলে আরো দেরি হবে। আরেকদিন এসে ঘুরে যাবে বলে বিদায় নিলেন। ভাই, আপনার মেয়ের বিয়াতে আমারে নতুন পাঞ্জাবি কিনা দিবেন। বর তুই না আমি? আপনে। তাহলে তুই কোন দুঃখে নতুন পাঞ্জাবি পরবি? আমার ভাইয়ের বিয়া, আমি না পরলে কেডা পরবো কন? শালা, তুমি আমার বউ হারাইয়া দিছিলা মনে নাই? তোমারে দিব নতুন পাঞ্জাবি? ওয়েলকাম ড্রিঙ্কস খাবা না? চট্টগ্রামের কথা মনে নাই? হুম, পাঞ্জাবি না, তোমারে তো ওয়েলকাম ড্রিঙ্কস গেলাবো পাখি। কাছে এসো দেখি। আজম মুখ কাচুমাচু করে দুপা পেছনে সরে দাঁড়ালো। এই নিয়ে কতবার যে এই খোঁচা শুনলো হিসাব নাই। পার্টি অফিসের রুমে বসে আজম আর সায়ন কথা বলছিল, তখন একটা ছেলে এসে বলল, ভাই আপনার বোন আইছে। সায়ন ভ্রুজোড়া কুচকে আজমকে বলল, বুইড়া বয়সে বোন কোথায় কুড়িয়ে পেলি? সায়নের কথা শুনে ছেলেটি ভুল শুধরে দিয়ে বলল, আজমের না, আপনার ছুডু বোন আইছে। রাস্তায় কানতে কানতে যাইতেছিল, আমি দেখা দাঁড় করাইছি। সায়ন এবার তড়া করে উঠে বাইরে গেল। শীতল বাইরে দাঁড়িয়ে চোখ মুছছে ঘন ঘন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। এই রে, কি হলো আবার? শুদ্ধ সারাদিন তাকে কত শতবার ফোন করে, তার ঘুরে ফিরে ওই একটাই কথা, ভাইয়া চোখ কান খোলা রেখো। আমি যতবার দেশের বাইরে আসি ততবারই কিছু না কিছু ঘটে। শীতলের দিকে নজর রেখো, ওকে ছাড়া, ওকে একা ছেড়ো না। শুদ্ধর কথা শুনে সে আজ সকালে নিজে শীতলকে কলেজে রেখে এসেছে। আনতেও যেত, কিন্তু শীতল আগেই চলে এলো কেন? তার কলেজে তো ছুটি দিব আর ৮ ঘন্টা পর। সে দ্রুত শীতলের কাছে যেতে শীতলের চোখের পানি বাঁধ ভাঙলো, ফুপিয়ে কেঁদে উঠল।
শুদ্ধর জন্য কাঁদছে দেখে সায়ন তার মাথায় হাত রেখে আদরে সুরে বলল, শুদ্ধ সামনের সপ্তাহে চলে আসবে, কাঁদে না বোন। আইসক্রিম খাবি? শীতল না বোধক মাথা নাড়িয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, কিয়ারাকে খুঁজে দাও ভাইয়া। কোন কিয়ারা? কি হয়েছে তার? আমার বান্ধবী রুবাব এলে ঘন ঘন আসতো, ওই মেয়েটা। হুম। কি হয়েছে তার? ওকে চাঁদ রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি ওর কারো সাথে সম্পর্ক নেই, সে পালিয়ে যায়নি। ও ওই রকম মেয়ে না। আমার মন বলছে সে বিপদে পড়েছে। তুমি কিছু একটা করো ভাইয়া। সে না হয় করলাম, কিন্তু তুই কাঁদছিস কেন? এ খবর তোর প্রতি দেবের কাছে পৌঁছালে আমাকে আমাকে যে সুরে চড়াবে। থাম বোন, কাঁদে না। আচ্ছা, 2 দিন সময় দে, আমি খুঁজে দেব তোর বান্ধবীকে। এমন টুকটাক কথা বলতে বলতে সায়ন দোকান থেকে আইসক্রিম নিয়ে শীতলের হাতে ধরিয়ে দিল। আজমকে কাজ দিল কিয়ারার বাড়ির খোঁজ নিতে। তারপর নানান কথা বলতে বলতে এগিয়ে গেল বাড়ির দিকে। শুধু যাওয়ার আগে শীতলকে নিয়ে নিজে গিয়েছিল শীতলের কলেজে। এতদিন ক্লাস না করায় কথা বলে এসেছিল, এখন রেগুলার তাকে ক্লাস করতে হবে। হয়, কিন্তু আগে কলেজে যেতে যতটুকু ইচ্ছে করতো এখন তাও করে না। কিয়ারাকে ছাড়া ভালো লাগে না। কিয়ারা কলেজে আসে না দেখে কিয়ারাকে খোঁজ করে জানতে পারে সে এক খ্রিস্টান ছেলের সঙ্গে নাকি পালিয়েছে, ধর্মও চেঞ্জ করে ফেলেছে। একথা বিশ্বাস না করতে পারেনি সে, তাই আজ তাড়াতাড়ি কলেজ ছুটি হওয়ার একাই গিয়েছিল কিয়ারাদের বাসায়। এর আগেও গিয়েছিল, তবে বাড়িতে কেউ ছিল না। কিন্তু আজ কিয়ারা বাবা মাকে কিছু জিজ্ঞাসা করার আগে ওনারা যা নয় তাই বলে অপমান করেছে। বাড়ির মেয়েরা পালালে বাড়ির লোক ভাবে বান্ধবীরাই যত নষ্টের গোড়া, বান্ধবীরাই ভদ্র মেয়েদের মাথা খায়। প্রেম টেম করার জন্য এরাই বখাটে নেশাখোর ছেলেদের দিকে লেলিয়ে দেয়। কিন্তু এটা দেখে না সব সময় বান্ধবীদের দোষ থাকে না। বান্ধবীদের মতো বান্ধবী হলে তারা কখনো ভুল কাজে প্রশ্রয় দেয় না, তাকে অযথা ভুল বুঝছে দেখে কিছু বলার সুযোগ দিলেন না ওনারা। নিজেকে কথা শেষ করে মুখের ওপর দরজা আটকে দিয়েছে। এভাবে কখনোই কারো কাছে অপমানিত হয়নি শীতল, তাই কাঁদতে কাঁদতে এসেছে সারা পথ। তবে মনের ভেতর কিছুটা অভিমানও জমেছে কিয়ারার ওপর। তাকে খুঁজে পেলে সব অভিমান উগলে দেবে।